প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্য সৃষ্টির পূর্বে বাঙালিদের দ্বারা রচিত সাহিত্যকর্ম। কি বললাম? বাংলা সাহিত্য সৃষ্টির পূর্বে বাঙালিদের দ্বারা রচিত সাহিত্যকর্ম। বাংলা ভাষার জন্ম হয়েছিল 950 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 950 খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। তো বাংলা ভাষার জন্ম হলো, তারপর থেকে বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু হলো। কিন্তু তার আগেও বাঙালিরা সাহিত্য চর্চা করেছেন, তার পরিচয় মেলে কিছু কিছু সংস্কৃত, অপভ্রংশ, প্রাকৃত, অবহট্ট ভাষার সাহিত্যে। ঠিক আছে, আমরা এই ধরনের সাহিত্যকে 3টি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? 3টি ভাগে। 1 নম্বর হচ্ছে সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্য। 2 নম্বর প্রাকৃত সাহিত্য। প্রাকৃত সাহিত্য। 3 নম্বর অপভ্রংশ, অপভ্রংশ, অবহট্ট, অবহট্ট সাহিত্য। এবার এই সমস্ত ভাষায় রচিত সাহিত্যগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নেব। সংস্কৃত সাহিত্য। এক নম্বর হচ্ছে সংস্কৃত সাহিত্য। অষ্টম শতাব্দীতে বাঙালি কবি অভিনন্দ, অষ্টম শতাব্দীতে বাঙালি কবি অভিনন্দ রামচরিত নামে রামচন্দ্রের লঙ্কাকাণ্ডের পরবর্তী কাহিনী অবলম্বনে একটা কাব্য রচনা করেন। কত শতাব্দীতে? অষ্টম শতাব্দীতে। আর কবির নাম হচ্ছে অভিনন্দ, বাঙালি কবি অভিনন্দ। অভিনন্দ। তার কাব্যের নাম কি ছিল? রামচরিত। তার কাব্যের নাম ছিল রামচরিত। ওই একই নামে দশম শতাব্দীতে সন্ধ্যাকর নন্দী, কবি হলেন বাঙালি কবি সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী তিনি ওই একই নামে, মানে রামচরিত, রামচরিত নামেই তিনি কাব্য রচনা করেন দশম শতাব্দীতে। দশম শতাব্দীতে। এটা হচ্ছে অষ্টম শতাব্দীতে। ঠিক আছে। ধৈর পবনদূত, বাঙালি কবি ধৈর পবনদূত কাব্য বিশেষ খ্যাতি পেয়েছিল। তারপরে হচ্ছে গোবর্ধন আচার্যের লেখা আর্যা সপ্তশতী। তাহলে কি বললাম? ধৈর পবনদূত, বাঙালি কবি ধৈর লেখা পবনদূত কাব্য। পবনদূত সংস্কৃত ভাষায় লেখা কাব্য। পবনদূত সংস্কৃত ভাষায় লেখা কাব্য পবনদূত। এবং গোবর্ধন আচার্যের লেখা, গোবর্ধন আচার্যের লেখা আর্যা সপ্তশতী। আর্যা সপ্তশতী সংস্কৃত ভাষায় লেখা বাঙালি কবি গোবর্ধন আচার্যের লেখা আর্য সপ্তশতী একটা কাব্য। রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক নাট্যকাব্য জাতীয় রচনা হচ্ছে গীত গোবিন্দম, বাঙালি কবি জয়দেবের লেখা। এবং এই কাব্য লিখে তিনি অমর হয়ে আছেন। কি বললাম তাহলে? সংস্কৃত ভাষায় লেখা রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক নাট্যকাব্য জাতীয় রচনা গীত গোবিন্দম কাব্য। কাব্যের নাম হচ্ছে গীত গোবিন্দম। সংস্কৃত ভাষায় লেখা
বিখ্যাত কাব্য গীতগোবিন্দম। কবি হলেন বাঙালি কবি জয়দেব। এই কাব্য লিখে তিনি অমর হয়ে আছেন। এছাড়াও বিদ্যাধর সংকলিত একটা সংকলন গ্রন্থ, নাম হচ্ছে সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্র বচন সমুচ্চয়। তোমাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হবে, সেই জন্য আমি লিখে লিখে ক্লাসটা আমি তোমাদেরকে বোর্ড ওয়ার্কিং করে করাচ্ছি, যাতে করে তোমাদের মনে থাকে। ক্লাসটা ভালো করে দেখবে, স্কিপ করবে না, দরকার হলে আবার ঘুরিয়ে দেখবে। কি বললাম? সংস্কৃত ভাষার কাব্য সংকলকের নাম হলো বিদ্যাধর। সংকলকের নাম হলো বিদ্যাধর। আর সংকলন গ্রন্থের নাম হচ্ছে সুভাষিত রত্নকোষ। সুভাষিত রত্নকোষ, বা এই সংকলন গ্রন্থের আরো একটা নাম ছিল কবীন্দ্র বচন সমুচ্চয়। কবীন্দ্র বচন সমুচ্চয়। এই সংকলন গ্রন্থে অনেক বাঙালি কবির লেখা কবিতা ছিল। এরপর হচ্ছে শ্রীধর দাস। সংকলক শ্রীধর দাস সংকলিত সংকলন গ্রন্থটার নাম হচ্ছে সদুক্তি কর্ণামৃত। সদুক্তি কর্ণামৃত। এই সংকলন গ্রন্থেও অনেক বাঙালি কবির কবি পরিচয় মেলে। এরপর আমরা চলে আসব 2 নম্বর প্রাকৃত সাহিত্যে। বাঙালিদের দ্বারা রচিত অবাঙালি সাহিত্য, প্রাকৃত সাহিত্যে চলে আসব। 2 নম্বর হচ্ছে প্রাকৃত সাহিত্য। গাথা সত্যসই, মনে রাখবে, গাথা সত্যসই এবং প্রাকৃত পৈঙ্গল। এই দুটি সংকলন গ্রন্থের মধ্যে অনেক কবিতা ছিল, যে কবিতাগুলো বাঙালিদের দ্বারা রচিত এবং প্রাকৃত ভাষায় রচিত। এরপরে আসছি 3 নম্বর হচ্ছে অপভ্রংশ, অবহট্ট সাহিত্য। অপভ্রংশ অবহট্ট সাহিত্য তোমরা চর্যাপদ যখন পড়বে তখন জানবে যে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একসঙ্গে কটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। চর্যাপদ ছাড়াও আরও কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছিল, যেমন ডাকার্ণব, তারপর কৃষ্ণাচার্যের দোহা, সরোপাধের দোহা, সেই দোহা কোষ পঞ্জিকা এবং ডাকার্ণব অপভ্রংশ ভাষায় রচিত। কি বললাম? ডাকার্ণব এবং দোহা কোষ পঞ্জিকা। দোহা কোষ পঞ্জিকা। এই সংকলন গ্রন্থগুলিতে যে কবিদের পরিচয় মেলে তারা বেশিরভাগই হলেন বৌদ্ধ সহজিয়া বাঙালি। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে জানলাম বাঙালিদের দ্বারা রচিত অবাঙালি সাহিত্য, মানে বাংলা ভাষায় লেখা নয়, কিন্তু বাঙালিরা এই সাহিত্য চর্চা করেছেন। বেশ, তাহলে যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিও।
আমি এর পরে চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি বাংলা সাহিত্যের ইতিহাসের যৌগ বিভাগ নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো তাহলে সবাই দেখে নিও। বেশ ভালো থেকো।